নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আমি আপনাদের সামনে নতুন এক ঘটনা বা নতুন এক পৌরাণিক কাহিনী সামনে নিয়ে। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, কারণ আমার ভিডিও মানে পৌরাণিক কথা বা কোনো রহস্যময় কথা বা কাহিনী আপনাদের শোনানো। এবং এই চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা থাকে তাহলে কোনো ভিডিও পাবলিশ করার পর কিন্তু আপনি মিস করবেন না। তো ফিরে আসা যাক আজকের আলোচ্য বিষয়ে। আজকের বিষয় হলো দাপর যুগের ঋষি পরাশর এবং শান্তনু পত্নী সত্যবতীর কাহিনীতে। হ্যাঁ, শান্তনুর পত্নী সত্যবতী অর্থাৎ চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্যের মাতা। কিন্তু আমরা সকলে সত্যবতীকে শান্তনুর পত্নী হিসাবে জানলেও তার এক পূর্ব কাহিনী রয়েছে, অর্থাৎ সত্যবতীর পিতা ছিলেন আসলে ঋষি পরাশর এবং এই পিতার সাথে সত্যবতী লিপ্ত হয়েছিলেন সঙ্গমে। হ্যাঁ বন্ধুরা, শুনে অবাক হচ্ছেন না? একজন সেই যুগের ঋষি মুনি কিনা তার নিজের পুত্রীর সাথে সঙ্গমে লিপ্ত হলেন। হ্যাঁ, কিন্তু নিজের অজান্তেই। তো এই গল্পই আজকে আমি বলবো। তো চলুন শুরু করি ঋষি পরাশর থেকে। বন্ধুরা, ঋষি পরাশর তার বিবাহের পর জানতে পারেন যে তার পিতামাতাকে রাক্ষসেরা মেরে ফেলেছে এবং তাই প্রতিশোধের স্পৃহা তার মধ্যে জেগে ওঠে রাক্ষসদের প্রতি। এবং সেই কারণে ঋষি পরাশর বিয়ের পরপরই বেরিয়ে যান জঙ্গলে তপস্যা করে, সিদ্ধি লাভ করে প্রচুর শক্তি অর্জন করতে, যাতে রাক্ষসদের মোকাবিলা করে তাদেরকে। এমতো অবস্থায় ঋষি পরাশরের স্ত্রী বললেন, হে স্বামী, আপনি তো তপস্যা করতে বেরিয়ে যাচ্ছেন এবং কত বছর বাদে ফিরবেন তারও কোনো হিসাব নেই। এমতো অবস্থায় আমি কি করে গর্ভবতী হব এবং কি করে আমি সন্তানের জন্ম দেব? ঋষি পরাশর বললেন, তুমি চিন্তা করো না, আমি যথা সময়ে আমার শুক্রাণু তোমায় আমি পাঠিয়ে দেব এবং তাহলেই তুমি গর্ভবতী হতে পারবে। এবং ঋষি পরাশর এই বলে তপস্যায় বেরিয়ে পড়লেন। ঠিক তার কিছু বছর বাদে ঋষি পরাশর তার কথা মতো তার শুক্রাণু তার স্ত্রীর জন্য একটি বট গাছের পাতার মধ্যে রেখে একটি কাকের দ্বারা বললেন যে এটি তার স্ত্রীকে যাতে দিয়ে দেওয়া হয়। এবং সেই কাকটিও বটগাছের পাতা সহ ঋষি পরাশরের শুক্রাণু নিয়ে উড়ে গেলেন এবং তারপর সেই কাকটিকে দূর থেকে একটি বাজ পাখি দেখতে পেল এবং বাজ পাখিটি ভাবলো যে কাকের মুখে বোধহয় কোনো খাবার আছে, তাই বাজ পাখিটি কাকটিকে তাড়া করলো এবং দুজনের মধ্যে ভীষণ যুদ্ধ হলো। এবং এই কাড়াকাড়ি করতে করতে কাকের মুখ থেকে সেই শুক্রাণু সহ বট পাতাটি নিচে যমুনা নদীতে পড়ে যায়, অর্থাৎ যমুনা নদী নিচে ছিল এবং ঠিক তার ওপরেই তাদের মধ্যে। সেই সময় একটি মাছ সেই শুক্রাণুটিকে খাবার মনে করে গিলে ফেলে এবং মাছটি কিছুদিনের মধ্যেই গর্ভবতী হয়, অর্থাৎ মাছটির মধ্যে ঋষি পরাশরের শুক্রাণু ঢুকে যায় এবং মাছটি গর্ভবতী হয়। এবং তার কিছুদিন পরে মাছটি জেলেদের হাতে ধরা পড়ে এবং মাছটিকে যখন কাটা হয় দেখা হয় মাছটির পেট থেকে একটি সুন্দর ছোট্ট বাচ্চা মেয়ে কন্যা সন্তান বেরোচ্ছে। তো জেলেরা সেই সন্তানটিকে বের করে, সেই মেয়েটিকে বের করে এবং জেলেদের হাতেই সত্যবতী লালিত পালিত হতে থাকে। এবং তখন কিন্তু সত্যবতীর নাম সত্যবতী ছিল না, যেহেতু মাছের পেট থেকে বার করা হয় এবং তার গায়ে ভীষণ রকম আষ্টে গন্ধ থাকে। মাছের যেরকম গন্ধ হয় ঠিক সেরকম সারা শরীরে তার এতটাই দুর্গন্ধ ছিল আষ্টে যে অনেক মাইল দূরেও কিন্তু এই গন্ধ পাওয়া যেত। সেই কারণে জেলেরা সেই কন্যা সন্তানটির নাম রাখে মৎস্যগন্ধা। যেহেতু তার শরীরে মাছের গন্ধ তাই তার নাম রাখা হয় মৎস্যগন্ধা। এর কিছু বছর বাদে, অর্থাৎ জেলেদের হাতে সত্যবতী ধীরে ধীরে বড় হতে থাকে এবং ঠিক তার 20 বছর বাদে, অর্থাৎ সত্যবতীর বয়স যখন 20 বছর, ঠিক সেই সময় ঋষি পরাশর তার তপস্যায় সিদ্ধি লাভ করে পুনরায় ফিরে যাচ্ছিলেন নিজের বাড়িতে এবং সেই যমুনা নদী পার করবেন বলে জেলেকে ডাকছিলেন। আর সেই জেলে সেই সময় খেতে বসেছিলেন, কিন্তু ঋষি মুনির ক্রোধের বশবর্তী যাতে না হতে হয় সেই কারণে জেলে তার কন্যাকে বললেন যে তুমি ঋষিকে তার বাড়িতে পৌঁছে দাও। এবং সেই কন্যা আর কেউ না, সেই কন্যা সেই মৎস্যগন্ধা অর্থাৎ সত্যবতী ছিলেন।
সত্যবতীকে দেখা মাত্র ঋষি পরাশর তার প্রেমে মুগ্ধ হয়ে যায়। অর্থাৎ সত্যবতী এতটাই সুন্দরী ছিলেন যে সত্যবতীকে তাকে পাওয়ার বা তার সাথে সঙ্গম করার তীব্র ইচ্ছা জাগরিত হয়। এবং কিছু দূর যাওয়ার পরে, অর্থাৎ নৌকা করে সত্যবতী যখন ঋষি পরাশরকে নিয়ে যাচ্ছিলেন, ঠিক কিছু দূর যাওয়ার পরে ঋষি পরাশর তার মনের কথা সত্যবতীকে বলেই দেন যে তিনি তার সাথে সঙ্গম করতে চান। কিন্তু সত্যবতী প্রথম দিকে একেবারেই রাজি ছিলেন না, কারণ তিনি বলেন যে না, বিবাহের পূর্বে স্বামী ব্যতীত অন্য কারোর সাথে সঙ্গম করা অপরাধ এবং পাপ, তাই তিনি সঙ্গম করতে পারবেন না। কিন্তু ঋষি পরাশর অনেক কাকুতি মিনতি করার পরে সত্যবতীও রাজি হন। কিন্তু সত্যবতী ঋষি পরাশরের কাছে 3টি শর্ত রাখেন। প্রথম শর্ত যে তাদেরকে সঙ্গম করতে কেউ দেখবে না। দ্বিতীয় শর্ত যে তার শরীরে এই যে মৎস্য গন্ধ, অর্থাৎ এই যে দুর্গন্ধ, তা যেন দূরীভূত হয়ে সুগন্ধে পরিণত হয়, এবং এতটাই সুগন্ধ, এত সুন্দর সুগন্ধ যাতে মাইলের পর মাইল দূর থেকে সেই সুগন্ধ পাওয়া যায়। এবং তৃতীয় শর্ত, তার সাথে সঙ্গম করার পর বা গর্ভবতী হয়ে গেলেও যে বাচ্চাটির জন্ম দেবে, তারপরেও যেন তার কোনো কুমারিত্ব নষ্ট না হয়, অর্থাৎ তিনি যেমন ছিলেন কুমারী ঠিক সেরমই যেন হয়। ঋষি পরাশর তার মন্ত্রের শক্তি দ্বারা এই 3টি ইচ্ছায় সত্যবতীর পূরণ করেন এবং যমুনা নদীর মাঝখানে একটি দ্বীপের নির্মাণ করেন। সেই দ্বীপে ঋষি পরাশর এবং সত্যবতী সঙ্গম করেন এবং সত্যবতী গর্ভবতী হয় এবং যে সন্তানের জন্ম দেয় সেই সন্তানই হলেন বেদব্যাস। পরবর্তী সময় তিনি বেদব্যাস নামে পরিচিতি লাভ করেন। কিন্তু যেহেতু দ্বীপে জন্ম হয়েছিল এবং সত্যবতী আর পরাশরের পুত্র সন্তান কৃষ্ণকায় ছিল, অর্থাৎ কালো ছিল, তাই তার নাম হয় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বন্ধুরা ভালো করে বুঝবেন, কৃষ্ণ কথার অর্থ কালো, দ্বৈপায়ন অর্থাৎ দ্বীপে জন্ম যার, বেদব্যাস। তারপরে কিন্তু পরবর্তী সময় তিনি শুধুমাত্র বেদব্যাস নামেই আমাদের সকলের কাছে পরিচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। এবং আরও একটি উল্লেখযোগ্য কথা, এই ঋষি পরাশর এবং সত্যবতীর পুত্র সন্তান কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অর্থাৎ বেদব্যাস পরবর্তীকালে আমাদের মহাভারত মুখে বলেছিলেন এবং গণেশ লিখেছিলেন। তাহলে মহাভারতের রচয়িতা বলতে গেলে এই বেদব্যাসী, অর্থাৎ এই বেদব্যাস। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক একটা অবশ্যই করবেন এবং কমেন্ট করবেন এরকম আরও নতুন নতুন তথ্য আপনারা জানতে চান কি না, তাহলে আমি ভিডিও করতে বা এই টাইপের ভিডিও করতে আরও উৎসাহ পাবো। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকবেন।